নেপালে আরসিপি জেনজি আন্দোলন তারা কিন্তু এবারে জয় পেল, আর বাংলাদেশে এনসিপি এরাও জেনজি, এরা কিন্তু এদেরকে মানুষ গ্রহণ করলেন না। যারা ক্ষমতায় আসার আগেই যাদের বিরুদ্ধে এত কিছু অভিযোগ, তারাই আজকে কিন্তু প্রতিবাদ করছে এই নতুন সরকারের। মজার কথা কোথায় এইখানটাই, নতুন সরকার ক্ষমতায় এসে ইতিবাচক কাজ শুরু করার আগেই মাত্র 20-22 দিনের একটি সরকার এরা পথে নেমে পড়লো, পুরো আন্দোলন শুরু করে দিচ্ছে। কেমন বলছেন এনসিপির বিরোধীদের ভূমিকাটা কিভাবে দেখছেন? বিরোধীদের ভূমিকাটা আমি যেটা জামাত বললাম আজকে যে কিন্তু এনসিপির এবং এবং ভূমিকাকে আমি এবং গুরুত্বই দিচ্ছি না। এনসিপির ভূমিকাকে আমি গুরুত্বই এবং দিচ্ছি মজার না। কথা, আর জামাত নেপালের কিন্তু আজকে সমর্থন করছে বিএনপি কে। হ্যাঁ দেখো, জামাত জামাত শিবিরের যারা বারবার রয়েছেন, সমর্থন জামাত করছে বিএনপি শিবিরের কে। জামায়াতে ইসলামের যারা নেতৃত্বরা রয়েছেন, তারা বুঝেছেন যে বাংলাদেশের মানুষের মানসিকতাটা কি, ম্যান্ডেটটা কি। তারা অবশ্যই বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা পালসটা বুঝেছেন বলেই কিন্তু আজকের ম্যান্ডেট দেওয়া সরকারকে তারা সমর্থন জানাচ্ছেন। আর বাংলাদেশের নির্বাচনের সঙ্গে নেপালের নির্বাচনের যে ফারাকটা এখানে একটা বুঝতে হবে। যে দেখো, ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ফ্লেভার কোনো ধর্মের ভিত্তিতে হতে পারে না, বিদ্বেষের ভিত্তিতে হতে পারে। নেপালে যারা আন্দোলন করেছে সেখানে কিন্তু কোনো ধর্মীয় উন্মাদনা ছিল না। আমি এইভাবে যদি নাও বলি, যদি বাংলাদেশে কি গণ অভ্যুত্থান যে হয়েছে একটা স্বৈরাচারী শাসনকে ফেলে দেওয়ার জন্য, এনসিপি যদি কোনো ধর্মীয় উন্মাদনায় যারা বিশ্বাস করে, মৌলধর্মে যারা বিশ্বাস করে, তাদের সঙ্গে হাত না মিলিয়ে তারা ধর্মনিরপেক্ষভাবে আন্দোলনকে সংগঠিত করত, তারা এককভাবে থাকতো, তাহলেও কিন্তু বাংলাদেশের যে আপামর জনসাধারণ, ধর্মনিরপেক্ষ জনসাধারণ, সেই জায়গা থেকে কিন্তু তারা কিছুটা হলেও তাদের কাছ থেকে কিন্তু একটা আস্থার জায়গায় যেতে পারে। তো বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র আন্দোলনের রাজনীতি, সে এই আন্দোলন, সেই আন্দোলনটা যখন রাজনীতির প্রেক্ষাপটে যে মঞ্চে গেল, সেটা যদি নিরপেক্ষভাবে যেতে পারতো, ধর্মনিরপেক্ষভাবে যেতে পারতো, তাহলে কিন্তু সেই জায়গাটা থাকতো। কিন্তু সেই জায়গাটা কিন্তু নেপালের ক্ষেত্রে ছিল না। এটা কিন্তু অবশ্যই ধরে নিতে হবে। ভারতবর্ষেও কিন্তু উগ্র হিন্দুত্ববাদ রয়েছে, বাংলাদেশেও কিন্তু উগ্র মৌলবাদ রয়েছে, কিন্তু সেই মৌলবাদ বা সেই হিন্দুত্ববাদ কেউ কিন্তু প্রাধান্য দিচ্ছে না। আমাদের দেশে বিজেপি অবশ্যই হয়তো সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু বুঝতে হবে বিরোধী আসনেও কিন্তু প্রায় সমান সমান, খুব কাছাকাছি সমান সমান না হলেও অনেকাংশেই কিন্তু আমাদের দেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলেরা রয়েছে বিজেপির সামনে সরাসরি কথা উঁচিয়ে বলার জন্য সংসদের কক্ষে। তো সেই জায়গা থেকে নেপালের নির্বাচন আর বাংলাদেশের নির্বাচনের মধ্যে যে ফ্লেভার, যে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক মানসিকতা, আর সেটা কিন্তু অনেকটাই কিন্তু আলাদা, যেটা এনসিপি সেই জায়গায় হাঁটতে পারেনি। ঠিক এখানটাই বোধহয় গতকাল তারেক রহমান স্পষ্ট করে দিয়েছিলেন, যখন সাংসদদের নিয়ে উনি বৈঠক করেন, যে কোনো সাংসদ কৃচ্ছ সাধনে যাবেন না, তাদের নিজেদের সীমাবদ্ধতা দেখে যেন তারা কাজ করেন। এটা বোধহয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় বার্তা। প্রতিটা সাংসদকে, প্রতিটা দলের নেতাকে তারেক রহমান বুঝিয়ে দিয়েছিলেন কখনোই নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে সব বিষয়ে গিয়ে এমন কিছু করবেন না যাতে দেশের মানুষের ক্ষতি হয়। এটাই বোধহয় এই নতুন সরকারের, নতুন গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারের সবথেকে বড় চমকপ্রদ বার্তা। আপনারা এমন কিছু করবেন না মানুষের ক্ষতি হয়, এমন কিছু করবেন না আপনাদের জন্য সরকারের বদনাম হয়, যে বিষয়টা কিন্তু একটা সময় বিগত সরকারের হাত থেকে চলে গিয়েছিল। কিভাবে দেখছেন এই তারেক রহমানের প্রথম মানে দেখো, এখানে আমি সংসদের বলি, প্রথম অধিবেশনে বসাটাকে? 25শে ডিসেম্বর 2025-এ 300 ফিটে উনি একটা বক্তব্য রেখেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপরেই তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে জুতো খুলে মাটি ধারণ করেছিলেন এবং বলেছিলেন এই ক্ষমতায় আসার পর যে সবার আগে বাংলাদেশ। উনি কালকে স্টেপ আউটের কথা বলেছেন। আমার মনে হয়েছে এই সংসদে যাওয়ার পর, ক্ষমতায় তারা ধারণ করার পর, বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের পাঠ দিয়েছেন। শিক্ষা নিতে গেলে আমাদের প্রথমে আমরা বর্ণ পরিচয়ের পাঠ নিই, তিনি সেরকম রাজনীতির পাঠ দিয়েছেন বর্ণ পরিচয় পাঠের মধ্য দিয়ে যান, যে কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু এখতিয়ার, কে কতটুকু বলতে পারবে। আপনার চলন, আপনার বলন, আপনার ব্যবহার, আপনার রাজনৈতিক শিষ্টাচার, আপনি যে ক্ষমতা ধারণ করছেন সেটা যে সাধারণ মানুষের জন্য করছেন, সেই ক্ষমতা যে সাধারণ মানুষই আপনাকে দিয়েছে, এই সংযোগ, এই বিনম্রতায় বিনয়, এই আন্তরিকতা, এটাকে উনি ধারণ করতে বলেছেন। একজন নেতা, সে প্রথমে নেতা, এখন সে সরকার পরিচালনা করবে, সরকারটা সবার। আজকে যে উনি একটা কথা বলেছেন, আজকে জামায়াতে শিবির যে
পক্ষ নিয়ে বিরোধী পক্ষের আসনে বসেছে, সরকার পক্ষকে সমর্থন দিচ্ছে। কেন দিচ্ছে? একটাই কথা, সবার আগে বাংলাদেশ। আজকে বাংলাদেশের এনসিপি বলো, জামাত শিবির বলো, ধর্মীয় মৌলবাদের নেতৃত্বরা বলো, আওয়ামী লীগ যারা নিচুতলার এখনো আছে তারা বলো, এবং বিএনপি যারা বলো, বা সাধারণ মানুষ, সবার জন্যই তো বাংলাদেশটা। তাই জন্য তার কর্ম পরিকল্পনার পদ্ধতিতে তিনি একটা কথা বারবার সব জায়গায় বলতে চাইছেন, যেটা অন্যান্য দেশের কাছেও জানান দেওয়া, গণমাধ্যমের কাছে জানান দেওয়া, কূটনৈতিক স্তরেও জানান দেওয়া, যে আমি যা কিছুই করব সবার আগে বাংলাদেশ। তো এই বিষয়টা তো বাংলাদেশের সাধারণ মানুষ অবশ্যই ওনার বক্তব্যটাকে, রাজনীতি যারা করেন, যারা রাজনীতির বিশেষজ্ঞ, যারা ক্ষমতায় গিয়ে বিপক্ষে আসনেও বসবেন, তারা তো বুঝবেন যে আমরা বিপক্ষে আসনে বসলো আমরা দেশের মানুষের জন্য বসেছি। আর যারা একদম সরাসরি ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছে, সেই মানুষটা বলছে সবার আগে বিএনপি তো বলছে না, সবার আগে বাংলাদেশ বলছে। এটার একটা প্রাসঙ্গিকতা, এর একটা অনুভূতি, এটা একটা অভিমত অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ বা অন্যান্য রাজনীতিকরা অবশ্যই এটা একটা সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে এবং একটা পজিটিভ থিঙ্কিং থেকেই দেখবে, এটা আমার বিশ্বাস। ঠিক আমাদেরও নজর থাকবে বাংলাদেশের এই নতুন সরকার কতটা কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যায় এবং সবার আগে বাংলাদেশ এই নীতিকে সামনে রেখে দেশের অভ্যন্তরের পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রেও অগ্রাধিকার এবং প্রতিবেশী ভারতের সঙ্গে একটা দারুণ সুসম্পর্ক। নতুন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের বার্তা যেন সেই দিকেই ইঙ্গিত করছে। এর আগে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিলেন তাদের অনেকেই নাকি অভিযোগ ওঠে নেতৃত্ব তাদের উপর নিয়ন্ত্রণ করতে পারেননি, তারা নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। এবং যে 2024-এর জুলাই মাসের যে আন্দোলন, এই নেতৃত্বহীনতা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগ ছিন্ন হয়ে যাওয়া, এই বিষয়গুলোই বোধহয় এই আন্দোলনের অন্যতম কারণ হয়ে উঠেছিল। আর এখান থেকেই তারেক রহমানের এই নতুন বার্তা, সবাইকে নিয়ে গড়ে তোলা বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, কৃচ্ছ সাধন না করে নিজেদের সীমাবদ্ধতাকে সম্মান দিয়ে মেনে সরকার গঠন করা, সরকার চালানো, সাংসদদের দায়িত্ব পালন করা। আর আজকে ত্রয়োদশ সংসদের শুরু। আগামী দিন অনেক পথ চলা বাকি, অনেক কিছু চলবে, অনেক কিছু দেখবো, অনেক নতুন নতুন পদক্ষেপ আসবে, শুধু বাংলাদেশের জন্য না, আমাদের প্রতিবেশী ভারতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা আবার আলোচনা করবো আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে। আমরা থাকবো, আপনারা আপনাদের মত জানান। আজকের আলোচনার সঙ্গে আপনারা সহমত না ভিন্ন মত আমাদের লিখে জানান, আমাদের পাশে থাকুন। আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আগামী দিন আরো এরকম আলোচনার দিকে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ, নমস্কার।